সুপার 8-এ নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। মঙ্গলবার সকাল 6:30টায় সেন্ট ভিনসেন্টে শুরু হবে এই লড়াই। অস্ট্রেলিয়া আর ভারতের কাছে হেরেও এখনও টুর্নামেন্ট থেকে বিদায় নেয়নি বাংলাদেশ। সোমবার রাতের ম্যাচে ভারতের কাছে অস্ট্রেলিয়া হারলে সেমিফাইনালে যাওয়ার ইকুয়েশনে টিকে থাকবে টাইগাররা। টিম বাংলাদেশ চাই আফগানদের বিপক্ষে দারুণ ক্রিকেট খেলে বড় জয় তুলে নিতে। সেরা 8-এর শেষ ম্যাচে টাইগার একাদশে পেসার শরীফুলের আসার একটা সম্ভাবনা রয়েছে। শুধু খেললেই হবে না, জিততে হবে এবং জেতার পাশাপাশি অন্য ম্যাচগুলোর সমীকরণের দিকেও নজর রাখতে হবে এবং চাইতে হবে ওইখানে যেন কোনো না কোনো দল জিতে গিয়ে বাংলাদেশকে একটা সুবিধা করে দেয়। মোটামুটিভাবে এই হচ্ছে সেমিফাইনালে যাওয়ার জন্য বাংলাদেশের একটা লাইন আপ। আপাতত এখান থেকে আলাপটা শুরু করতে চাই। আমাদের সঙ্গে আছেন স্পোর্টস বাংলা .নিউজের এডিটর MM কায়সার। জনাব MM কায়সার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। মানে দৃশ্য তো মনেই হচ্ছে বাংলাদেশের আর কোনো সম্ভাবনা নেই, কিন্তু অনেক আশাবাদী ভক্ত যারা আছেন তারা এটাও মনে করেন অনেক সমীকরণ আছে। এবং আমরা যদি আজকের এই আলাপের সমীকরণটাকে পাশে রেখে শুধু মাঠের খেলা নিয়ে কথা বলি, আপনি অন্তত কি কি সম্ভাবনা দেখেন? না, আপনি ঠিকই বলেছেন রাকিব, যে আপনি সমীকরণ অনেক থাকবে এবং বাংলাদেশ দলকেও কিন্তু সেভাবেই চিন্তাটুকু করতে হবে যে কে হারলো কে জিতলো সেটি হিসাব বাদ দিয়ে আমরা আমাদের ম্যাচটা কেমন ভাবে খেলবো সেটাই। আপনি যদি সেই সমীকরণটা যদি বাংলাদেশ কষে তাহলে মাঠের ক্রিকেট ভালো খেলতে পারবে। এবং আপনি ঠিকই বলেছেন যে বাংলাদেশ দল মাঠে নামার আগেই জেনে যাবে যদি অস্ট্রেলিয়া জিতে যায় তাহলে বাংলাদেশ দলের বা আফগানিস্তানের আর সামনে বাড়ার তেমন সম্ভাবনা নেই। সেক্ষেত্রে বাংলাদেশ এবং আফগানিস্তানের ম্যাচটা হয়ে যাবে শুধুমাত্র একটা প্রাইড রক্ষা করার ম্যাচ। দুদলই জানে যে বিশ্বকাপ তাদের জন্য শেষ হয়ে গিয়েছে। আফগানিস্তানের সামনে একটা সম্ভাবনা কিছুটা থাকবে, যদি আফগানিস্তান বাংলাদেশকে সেই ম্যাচেও হারিয়ে দেয় তখন রান রেটের ইকুয়েশনটা আসবে অস্ট্রেলিয়ার সঙ্গে। আমরা অত দূরে না গিয়ে জাস্ট শুধুমাত্র এটাকে একটা ম্যাচ হিসাবে নিব এবং প্রতিদ্বন্দ্বিতা ম্যাচ হিসাবে নিব। যেভাবে আপনি বলছিলেন যে বাংলাদেশ এখন পর্যন্ত যতগুলো ম্যাচ খেলেছে সেখানে দেখে মনে হয়েছে যে বাংলাদেশ বোধহয় শুধু খেলতে নেমেছে, জিততে নামেনি। আজকের এই ম্যাচটায় বাংলাদেশকে সেই মানসিকতা বদলে জিততে নামতে হবে। কারণ অস্ট্রেলিয়া এবং ভারতের বিরুদ্ধে বাংলাদেশ যে ক্রিকেট খেলেছে সেখানে কোনো সময় বোঝা যায়নি যে ব্যাটিং এ যে বাংলাদেশ এই রানগুলো চেস করতে নেমে। ওয়ানডে টি-20তে আপনি মানে ব্যাটিং এ সবসময় আপনাকে মনে রাখতেই হবে যে ম্যাচটা আপনি যে পর্যায়ে থাকুক না কেন বা টার্গেট যাই থাকুক না কেন আপনাকে ব্যাটিং এর সেইভাবে চিন্তাটাকে করতে হবে যেন আমি ম্যাচটা জিততে পারি। সেই তাড়াটা বা সেই তাগিদটা বাংলাদেশ দলের ব্যাটিং এ দেখা যায়নি। আশা করছি যে শেষ ম্যাচে বাংলাদেশ দল সব সমালোচনা কাটিয়ে দিয়ে এই ম্যাচে ভালো পারফরমেন্স করবে এবং টপ অর্ডার ব্যাটারদেরকে নিয়ে প্রচুর কথা বলেছি আমরা সবাই সেই বিশ্বকাপের শুরু থেকে এখন পর্যন্ত তারা তেমন ভাবে রানে ফিরতে পারেননি। দুটো ম্যাচে নাজমুল হোসেন শান্ত রান করেছেন কিন্তু সেটা টি-20 ধাঁচের সাথে যায় না। আমার কথা হলো সেটাই যে আপনি টি-20 ধাঁচের সাথে যায় এমন ভাবে ব্যাটিংটা করতে হবে যেন আপনি জয়ের একটা তাগিদ রয়েছে, জয়ের চেষ্টাটুকু চালাচ্ছেন, সেটুকু বাংলাদেশ দলের ব্যাটিং এ যদি দেখা যায় তাহলে আফগানিস্তানের বিরুদ্ধে এই ম্যাচে বাংলাদেশ অবশ্যই জিততে পারবে। ইতিহাস তাই বলে বা পরিসংখ্যান তাই বলে। যদি আমি কোনো একটা ম্যাচের আগে পরিসংখ্যান নিয়ে তেমন ভাবে মানে খুব বেশি অনুপ্রাণিত হতে চাই না, কারণ আপনাকে গিভেন ডেতে যদি আপনি ভালো পারফরমেন্স করেন তাহলে পরিসংখ্যান কোনো বিষয় না, ম্যাচ ডেতে সেদিনের পারফরমেন্সটা আপনার কাউন্টেবল হবে। আশা করছি যে বাংলাদেশ দল আফগানিস্তানের বিরুদ্ধে এই ম্যাচে আগে যে ব্যাটিং এ যে দুর্বলতা ছিল, যে সমস্যা ছিল, সেই সমস্যাগুলো কাটিয়ে উঠবে এবং একটা প্রপার টি-20 ম্যাচের জন্য যেরকম একাদশ গড়ার কথা সেরকম একাদশ নিয়ে মাঠে নামবে। জি, এবং আজকের ম্যাচটা বাংলাদেশ আরেকভাবেও হয়তো দেখতে পারে যে সামনে আফগানিস্তানের সঙ্গে তাদের একটা সিরিজ আছে, তো সেই বোঝাপড়ার জায়গাটা আগে থেকে একটা টেম্পারমেন্ট ধরে রাখা। আমি শুধুমাত্র বডি ল্যাঙ্গুয়েজ এবং অ্যাপ্রোচ এই দুটো জিনিস নিয়ে আপনার কাছে সবার শেষে আসবো। তার আগে ছোট করে একটি বিষয় আপনি পরিষ্কার করবেন আপনার এই ক্রীড়া সাংবাদিকতার অভিজ্ঞতা দিয়ে। এতদিন ধরে শোনা যেত আমাদের নাজমুল শান্ত খুব ভালো একজন অধিনায়ক। সম্প্রতি টসে জিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফিল্ডিং নেওয়ার পর তার অধিনায়কত্বর মেধা নিয়ে প্রশ্ন উঠেছে। মানে আসলেই কি কোচ হাতুড়ে সিং ড্রেসিং রুম থেকে অধিনায়ককে কন্ট্রোল করছেন মনে করেন আপনি এটা? না, দেখুন, টসের সিদ্ধান্ত কিন্তু বাংলাদেশ ক্রিকেট দলের আপনি ক্যাপ্টেন যে এককভাবে নেন সেটা বাংলাদেশ দলের সঙ্গে কিন্তু যায় না। এখানে নিশ্চিতভাবে কিন্তু আপনি টসে জিতে আগে কি সিদ্ধান্ত নেওয়া হবে সেটা টিম ম্যানেজমেন্টের যারা রয়েছেন তারা সবাই মিলে আগের রাতে কিন্তু একটা চিন্তা ভাবনা করেন এবং পরের দিন সকালের উইকেটের কন্ডিশন দেখে এবং আবহাওয়ার কন্ডিশন দেখে তারা হয়তো সিদ্ধান্তটুকু নেন যে আমরা টসে জিতলে এটা করব বা টসে জিতলে অমুকটা করব। কিন্তু সিদ্ধান্তটা তো দিতে হয় মাঠে ক্যাপ্টেনকে। সিদ্ধান্তটা মাঠে ক্যাপ্টেনকে দিতে হবে এই কারণে তিনি যদি কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন তার দায়ভারটা পুরোপুরি এককভাবে তার হাতেই যাবে এবং তার কাছেই যাবে। সো নাজমুল হোসেন শান্ত সেদিন টস জিতে কেন
আপনার ব্যাটিংটা নেননি, সেটার কিন্তু কোনো লজিক্যাল ব্যাখ্যা তিনি দিতে পারেননি। অথচ স্কোর বোর্ডে দেখুন আপনি, ভারত যখন ব্যাটিংটা করছিল কোনো সময় মনে হয়নি যে ব্যাটিং এখানে করাটা খুব কঠিন কোনো বিষয়। এ কারণে একটা বিষয় অবশ্যই থাকতে পারে যে সেই ম্যাচে বাংলাদেশ, ভারতীয় দল প্রথমে ব্যাট করে যে 194 রান করেছিল, সেই রানটা যদি বাংলাদেশের স্কোর বোর্ডে থাকতো তাহলে দেখতেন যে হয়তো ম্যাচের দৃশ্যপটটা বদলে যেত এবং আজকে আমরা হয়তো অন্য বিষয় নিয়ে আলোচনা করতাম। সো সেটা একটা বড় ভুল সিদ্ধান্ত ছিল, কোনো সন্দেহ নেই। কিন্তু শুধুমাত্র আপনি ক্যাপ্টেন, বাংলাদেশ যে কোনো ম্যাচের জন্য ক্যাপ্টেন টসের ভূমিকায় এককভাবে থাকেন, সেটা অন্তত আমি বিশ্বাস করি না। তবে যেটি বললাম যে সিদ্ধান্ত তিনি নিয়ে থাকেন এবং তাকে আপনার জবাবদিহিটা তাকেই দিতে হয়। সো কেন তিনি এই সিদ্ধান্তটি নিয়েছিলেন সেটা পরবর্তীতে নিশ্চিতভাবে, যে তিনি যখন হয়তো দেশে ফিরবেন অথবা প্রেস কনফারেন্সে থাকবেন, সেই বিষয়টা জিজ্ঞেস করা যেতে পারে। তবে শুধুমাত্র টস জয় বা টসে আপনি আগে ব্যাটিং বা পরে ব্যাটিং নিলে যে ম্যাচের খুব বড় কোনো পরিবর্তন চলে আসবে বা বাংলাদেশ জিতে যেত, সেটাও আমি বিশ্বাস করি না। বাংলাদেশ সেখানে ব্যাটিংটাই খারাপ করেছে, এমন হতে পারতো দ্বিতীয় ইনিংসে যে ব্যাটিংটা বাংলাদেশ করেছে সেটা প্রথম ইনিংসে তার চেয়ে খারাপও হতে পারতো। বিষয়টা হলো তাগিদ এবং চেষ্টাটুকু, সেটা আপনি যদি করতে পারেন তাহলে আগে ব্যাটিং বা পরে ব্যাটিং আমার মনে হয় না যে এই ধরনের উইকেটে খুব বড় কোনো ডিফারেন্স রাখে। কারণ কন্ডিশন এবং উইকেট আপনার প্রথম ইনিংসেও যা থাকে, দ্বিতীয় ইনিংসে খুব আহামরি কোনো বদল এখানে হয় না। বিষয়টা হলো যে আপনি কোন মানসিকতা নিয়ে এখানে ক্রিকেট খেলতে নামছেন। চমৎকার। আর এই জায়গাটিতে এসে বোধহয় বডি ল্যাঙ্গুয়েজের কথাটা সবার আগে চলে আসে। আমরা দেখতে পাচ্ছি যে নানা রকমের চাপে এবং নানা রকমের স্ট্রাগল করে আসলে আফগানিস্তান যে টোটাল টিম, তারা আসলে তাদের ক্রিকেটটা চালিয়ে যাচ্ছে। সেই তুলনায় ফ্যাসিলিটি থেকে শুরু করে সব কিছুতে আমরা এগিয়ে। কোন দ্বন্দ্বের কারণে আমাদের বডি ল্যাঙ্গুয়েজটা মাঠে আসলে এমন হয়ে যাচ্ছে, অর্থাৎ স্কোরশিটে প্রতিপক্ষের রান দেখে আমরা মানসিকভাবে হেরে যাচ্ছি? এখন আমার মনে হয় যে এই বাস্তবতাটা একটা দেখার সময়টা এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, যেটাকে বলে রিয়েলিটি চেক। আপনি এই রিয়েলিটি চেক করলে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ দলের আসলে টি-20তে, ইন্টারন্যাশনাল টি-20তে যেরকম ভাবে ধারাবাহিকভাবে পারফরমেন্স করার প্রয়োজন, সেইভাবে পারফরমেন্স করতে পারছে না। তাহলে মোটা দাগে এক অর্থে বলা যেতে পারে যে আমাদের সামর্থ্যের ঘাটতি রয়েছে, সামর্থ্যের অভাব রয়েছে। কারণ একজন ক্রিকেটার যখন আপনি ধারাবাহিকভাবে ব্যর্থ হবেন, তখন সেখানে নিশ্চিত শুধুমাত্র তার টেকনিক্যাল ফল্ট আপনি খুঁজবেন না, তার কিন্তু মানসিকভাবে তিনি যে পিছিয়ে রয়েছেন সেটাও অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় রয়েছে। সো আপনি যুক্তরাষ্ট্র পারছে, আফগানিস্তান পারছে, আমরা কেন পারছি না? এর অন্যতম কারণটা হলো যে মানসিকভাবে ঘাটতি রয়েছে এক, এবং সেই সঙ্গে স্কিল। এবং টি-20 ক্রিকেটে যেরকম ভাবে আপনার ম্যানুফ্যাকচার শট খেলতে হয়, যেভাবে আপনাকে নিত্য নতুন স্কিলে যেতে হয়, সেই স্কিলে আমাদের ঘাটতিটা পরিষ্কার ভাবে ফুটে উঠেছে এখানে। এ কারণে আমাদেরকে এখন শুনতে হচ্ছে যে বাংলাদেশ দল শুধুমাত্র একটা, এই ধরনের বিশ্বকাপে বাংলাদেশ দল শুধুমাত্র একটা অংশগ্রহণকারী দল হিসেবে যাচ্ছে, কোনো ম্যাচ জিততে নয়। তো আমার কাছে মনে হয় এখানে যদি আপনি আরেকটা পয়েন্ট একটু যুক্ত করে দেন তাহলে আর আপনার শেষ করব। সেটা হচ্ছে যে ভারতের রিজার্ভ বেঞ্চে যে ছেলেটি বসে আছে মাঠে নামার অপেক্ষায়, তাকে যদি কখনো সুযোগ দেওয়া হয়, সেই কিন্তু জীবনের প্রথম ম্যাচটাতে গিয়েও একটা ভালো কিছু করার চেষ্টা করে। আমাদের ক্ষেত্রে ধারাবাহিকভাবে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা আমরা ধরতে পারছি না। এই জায়গাটার গলতটা কি? এটার সবচেয়ে সহজ বিষয়টা হলো যে তারা ইন্টারন্যাশনাল ক্রিকেটে আসার আগে ঘরোয়া ক্রিকেটে যেরকম ভাবে কম্পিটিটিভ ক্রিকেট খেলে, সেখানে তারা কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটটা তাদের কাছে নতুন কোনো বিষয় মনে হয় না, বা চাপটা নতুন কোনো কিছু মনে হয় না। সেই চাপটুকু সহ্য করে নিয়ে এসে তারা ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসে পারফর্ম করে। আর বাংলাদেশে আপনার যখন যে ঘরোয়া ক্রিকেট যেটা হয়, সেটা আসলে কোনো মানেরই না, সেটা আসলে কোনো ধাতেরই সাথে যায় না। সেখানে আপনার কোনো প্রতিযোগিতা নেই, প্রতিদ্বন্দ্বিতা নেই। এক অর্থে সেটাকে পিকনিক ক্রিকেট বলা হয়। তো পিকনিক ক্রিকেট খেলে আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে পারফর্ম করবেন, এটা তো মানাই যায় না। এবং এই বিষয়টা যে সমস্যাটা যে এখনকার, তা কিন্তু না। এটা আমরা সাংবাদিক যারা, তারা সেই বাংলাদেশ দল যখন টেস্ট স্ট্যাটাস পেয়েছিল তখন থেকেই বিশেষজ্ঞরা এবং যত বিদেশি ক্রিকেটার রয়েছেন তারা কিন্তু এই ফর্মুলাটা দিয়ে এসেছেন এবং এই প্রেসক্রিপশনটা দিয়ে এসেছেন। কিন্তু দুঃখের বিষয় হলো যে বাংলাদেশ এখন পর্যন্ত সেটা ফলো করেনি। ইন্টারন্যাশনাল ক্রিকেট আসলে আমরা শুধু লাফালাফি করি, কিন্তু ঘরোয়া ক্রিকেটের দিকে মনোযোগটা দেই না। অথচ ঘরোয়া ক্রিকেটের দিকে আপনাকে মনোযোগটা দিতে হবে। সেটাই আপনাকে, সেখানে যদি হোমওয়ার্কটা আপনার ঠিক থাকে তাহলে আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে পরীক্ষা পাস করতে পারবেন, নতুবা আপনি এরকম ভাবে ধারাবাহিকভাবে কিন্তু ফেল করবেন। খুব চমৎকার এবং অকপটে বললেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময়টা দেওয়ার জন্য।